মুখার্জি পরিবার। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল। অনেক ঘটনার সাক্ষী মুখার্জি পরিবারের বাড়ি। একটা সময় ছিল এই একান্নবর্তী পরিবার। আজ ছোট হতে হতে একটা পরিবার আজও এই বাড়িটাকে আগলে রেখেছে। এই বাড়ির গৃহকর্ত্রী নীতা মুখার্জি। নীতা দেবীর একমাত্র সন্তান সোমনাথ, তার স্ত্রী সুদীপ্তা ও নাতি সিদ্ধার্থকে নিয়ে নীতা দেবীর সংসার। ব্যস্ততায় ভরা সোমনাথ সুদীপ্তার জীবন। সোমনাথ একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, আর সুদীপ্তা মুখার্জি একটা বড় ফার্মে সেলস ম্যানেজারের পদে আছেন। এই নে, খেয়ে নে। কি গো, তোমার খাতা দেখা হলো? কি দেখছো অমন করে? সবসময় ঠাট্টা ভালো লাগে না, বলো কি বলবে? বাবা, এতক্ষণে ধ্যান ভাঙলো। কাকে ফোন করছো? তোমার শালিকে। জলিকে? কেন? সামনের রবিবার তোমার শালি পার্টিতে ইনভাইট করেছে, তুমি যাবে কিনা বলে দাও। তুমি বলে দাও। তার হবে না, আমাকে পাঠিয়ে দেবে, তারপর দুপুরের লাঞ্চ খেতে যাবে রাত 9টায়, আর আমার সম্মান একদম ধুলোয় মিশে যাবে। এটা আর চলবে না। হ্যাঁ, এই নে কথা বল। হ্যাঁ জলি, বলো কেমন আছো? ভেরি নাইস। তাহলে রবিবার আসছেন তো? হ্যাঁ, তুমি যখন বলেছো তখন আসতে তো হবেই, শালি বলে কথা। তবু ভালো। তা বলুন কি খাবেন? ভালোবেসে তুমি যা খাওয়াবে তাই খাবো। সামনে দিদি আছে, কিন্তু আমি কিন্তু দিদির গলা পেয়েছি। অনুরাগের মাত্রাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে জামাইবাবু। এখন রাখছি, হ্যাঁ? তাহলে পরে কথা বলবো। না, অনেক হয়েছে, এবারে বাজারে যাও। আজকে মাছটা একটু কম এনো। কেন? রাতে পার্টি আছে, বড় সাহেব আসছে। যত্তস। দাদা, একটু ঝোল দিন। আর দিও না, কাল নুন দুটোই বেশি, আর খাওয়া যাচ্ছে না।
কি ব্যাপার, এত ভাত কম নিয়েছো? কথা বলছো না কেন? রাগ হয়েছে? কি করে রাগ করো বলো তো? কি শুরু করেছো তুমি? আজকে আমার ফিরতে দেরি হবে, সিদ্ধার্থকে ঠিক করে খাইয়ে দিও। বুঝেছি। তুমি তো জ্যোতিষী, বলার আগেই সব বুঝে যাও। কিরে, আজকে এত কোচিং থেকে তাড়াতাড়ি ফিরলি? কার ছেলে দেখতে হবে তো, যেমন বাবা তেমনি তার ছেলে, যত সব আনকালছে। একদম দুষ্টুমি করবে না। তুমি তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমি তোমার জন্য তাড়াতাড়ি আসবো। চকলেট নিয়ে আসবো। হ্যাঁ, ঠাম্মিকে একদম জ্বালাতন করবে না। হ্যাঁ, খেলা করবে, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো তোমার বন্ধু এসে গেছে, একসাথে খেলা করবে, দুষ্টুমি করবে না। ওই যে ঠাম্মি দাঁড়িয়ে আছে, যাও দুজনে ঠাম্মির সাথে থাকো। টাটা। সুদীপ্তা, তোমার প্রত্যেক দিন বাড়ি যাওয়াটা না আমার একদমই ভালো লাগে না। কেন একটা দিন নাহলে রাত্রিরে আমার কাছে থেকেই গেল। তাহলে আর দেখতে হবে না, আমার স্বামী ডিভোর্স পেপার নিয়ে রেডি। বলবে সই করো আর গেট আউট। যাদের মধ্যে কেরিয়াস্টিক সোশ্যালিটি নেই তাদের না বিয়ে করাটা একদমই ঠিক না। কেন আমাকে দেখছো না, বিয়ে না করে দিব্যি আছি, না আছে পিছু টান, না আছে কোনো চিন্তা ভাবনা। হ্যাঁ হ্যাঁ, আমি একবারই মানতে পারলাম না। আপনার এক মুহূর্ত হলেও ভাবতেই হবে, সংসার নেই, ঘর নেই, ওটা একটা অন্যই টান। তোমার ওই ইন্টালেকচুয়াল স্বামী, বাবা ভাবাই যায় না। তা যা বলেছেন, নেহাত বাবা মা জোর করলো বলেই বিয়ে করতে বাধ্য হলাম, নয়তো পুরো ফ্যামিলিটাই আনকালচার। যাকে ওসব বাদ দাও, আজকে বরঞ্চ চলো কোথাও থেকে নিরিবিলি জায়গা থেকে একটু ঘুরে আসি। কোথায়? অন্যদিন তো আমরা বাড়ি যাই, আজকে বাড়ি না গিয়ে কোনো হোটেলে গিয়ে সময়টা কাটিয়ে আসি দুজনে। না না, আজ হবে না, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। দেখো 10টার মধ্যে তোমাকে তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসবো, কি প্রমিস? প্রমিস? ওকে। তুমি এত কেন আমাকে খায়? আমি এবার বাড়ি যাব কি করে? ওকে ডার্লিং, আমি তো আছি, চিন্তা করছো কেন তুমি? ঠিক বাড়ি পৌঁছে দেবো। কি রে,
দুধ তো ঠান্ডা হয়ে গেল, কখন খাবি? ওকে ওর মতো খেতে দাও না, বকছো কেন? হ্যাঁ, বকবো না তো, দুধ তো ঠান্ডা হয়ে গেল। আবার তো শিখাদিকে বলে গ্যাস জ্বালিয়ে দুধ গরম করতে হবে। টাকাগুলো কোথা থেকে আসে এগুলো কি খেয়াল করো না? শিখাদি, ও শিখাদি, দুধটা আর একবার গরম করে নিয়ে এসো তো। আগে মাসিমার খাবারটা দিয়ে আসি, জলখাবারটা। না, ওটা এখানে রাখো। আমি যেটা বলছি সেটা আগে করো। বুড়ির ঘুম ভাঙতে এখন অনেক দেরি। শিখাদিকে কেন বকছো? ওকে যেতে দাও। তুমি চুপ করবে? সব কথাতে আগ বাড়িয়ে কথা বলার অভ্যাস। তোমাকে যেটা বলছি সেটা করো। দেখো বৌমা, তোমাকে আমার একটা কথা বলার আছে। এই যে তুমি রোজ রোজ রাত করে বাড়ি ফিরছো, এটাই কি তোমার সৌজন্যমূলক কাজ হচ্ছে? হোয়াট ডু মিন? তোমার অসুবিধার সুযোগ নিয়ে একটা লোক রোজ রাত্রিবেলা তোমাকে গাড়ি থেকে ধরে ধরে নামিয়ে দিয়ে যাচ্ছে, আর এসব দেখে পাড়ার লোকে নানান কথা বলছে। রাবিশ! কাকে কি বলছেন? উনি আমার অফিসের বস। উনি তোমার অফিসের বস, কিন্তু কিন্তু বাড়ির বস তো নয়। বাবা, তুমি যাও, ভিতরে গিয়ে খেলা করো। শিখাবেশি তোমার দুধটা নিয়ে যাচ্ছে, যাও। যত সব ওল্ড কালচার। আমি বেঁচে থাকতে আমার বাড়িতে এরকম আচার আচরণ চলবে না। তোমার মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? বুড়ির যত বয়স বাড়ছে তত ভীমরতি ধরছে। তুমি আমাকে বুড়ি বললে বৌমা? বুড়ি নয় তো কি, দুদিন বাদে ওপরে যাবার সময় হয়ে এলো, এখনো গায়ের ওপর উঠে ঝগড়া করছেন। সুদীপ্তা, চুপ করো তুমি। তুমি চুপ করো বৌমা। কাকে কি বলছো তুমি জানো না? তুমি জানো না এই বাড়িটা কার? মা তুমি চুপ করবে? চুপ করে করেই তো আজকে এই অবস্থায় এসে ঠেকেছে। ও যাকে যা নয় তাই বলছে, তোকে যা নয় তাই বলছে। হ্যাঁ, বাড়িতে যে একটা বাচ্চা ছেলে আছে তার দিকে একটু নজর দেওয়ার সময় নেই ওর। দেখ বাবা সোমনাথ, আমার এখানে আর ভালো লাগছে না। তুই আমাকে গুরুদেবের আশ্রমে দিয়ে আয়, আমি বাকি জীবনটা ওখানেই কাটিয়ে নেব। না না, আপনি যাবেন কেন? আমিই চলে যাচ্ছি। আপনি থাকুন আপনার বাড়ি নিয়ে, স্বর্গে যাওয়ার সময় নিয়ে যাবেন। সুদীপ্তা, হচ্ছেটা কি? এই শোনো, তোমার মাকে বারণ করো, নিজের সম্মান যেন নিজের কাছেই রাখে। ওনার বাড়ি বলে আমাকে যা না তাই বলে অপমান করবে, আর আমি সহ্য করব? এটা কখনোই হতে পারে না। 2-1 দিনের মধ্যেই আমি ঘর ভাড়া দেখছি। তোমার যেতে হয় যাবে, না হলে তুমি তোমার মায়ের কাছেই থাকবে। কোথায় যাবে? সেটা আমার উপর ছেড়ে দাও, তোমাকে ভাবতে হবে না। তোমার মা জানেন না তুমি কত টাকাই বা মাইনে পাও? 7 দিনেই শেষ হয়ে যায়, বাকিটা কে চালায়? এইরকম অবস্থা দেখেই তুমি তো আমার ছেলেকে বিয়ে করেছিলে, আর বিয়ের পর যদি তোমার আভিজাত্যের মাত্রাটা বেড়ে যায় তার জন্য কি তোমার স্বামী তাই হবে? আমার এই বিয়েতে এতটুকু মত ছিল না। নেহাত বাবা মা বলল তাই, কেউ শোনেনি আমার কথা। কে বলেছিল আপনাকে বিজ্ঞাপন দিয়ে ছেলের বিয়ে দিতে? কোনো চালচুলো নেই, কিছু নেই। বেশ, আমাকে নিয়েই যখন তোমাদের এত ঝামেলা, তাহলে আমিই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সোমনাথ বাবা, তুই কালই আমাকে আশ্রমে দিয়ে আসার ব্যবস্থা কর বাবা। আমি কালই আশ্রমে চলে যাব বাবা। কাল সকালে তুই আমায় দিয়ে আসিস বাবা, কাল সকালে তুই আমায় দিয়ে আসিস। মা শোনো, মা হলো তো শান্তি, তুমি তো এটাই চেয়েছিলে। তা খুব বড় নয়, বেশি ভারী নয়। আমরা সবাই একসাথে জালটা নিয়ে উড়বো। সত্যি তুমি চলে যাচ্ছ মা? হ্যাঁ বাবা, আমি চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি অনেক দূরে চলে যাচ্ছি বাবা। তুমি মাঝে মাঝে বাবার সঙ্গে আমার সঙ্গে দেখা করতে যেও। শিখা, একটা ট্যাক্সি ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। মা যাওয়ার হয়ে গেছে, তুমি এই করে আমাদের বাড়ি থেকে চলে যেও না মা। আমি সুদীপ্তার হয়ে ক্ষমা চাইছি মা। দূর বোকা, ক্ষমা চাইবি কেন? মা কি কখনো ছেলের ওপর রাগ করে? আর তাছাড়া ছোটবেলায় তো তুই কত অন্যায় করেছিস, আমি কি তোকে ক্ষমা করিনি বাবা? তোরা ভালো থাকিস, তুমি ভালো থেকো মা।
আমি এখন আসছি বাবা। তোরা তোরা ভালো থাকিস, আর আমার নাতিটাকে একটু দেখিস বাবা, আমার নাতিটাকে একটু দেখিস। দিদি ভালো আছেন? কি নিদাদি, তুমি এখানে বসে আছো কেন? কি ভাবছো নিতাদি তুমি? কিছু না। তা তুমি এখানে বসে আছো কেন? তুমি এত ভালো মানুষ, তুমি এখানে এলে কেন? না, এখানে এলাম আমার স্বইচ্ছায়। অনেক দিন তো সংসার করলাম, তাই ভাবলাম বাকি জীবনটা একটু নিজের বিশ্রাম নেই। তাছাড়া তুমি এখানে কেন? তোমার অত ভালো ছেলে বউ, তাদেরকে ফেলে তুমি চলে এলে কেন? চলে এলাম, অনেক জ্বালায় চলে এলাম। বড় ছেলে বিয়ে করেছে, সেটা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটটা খুব ছোট। তাই ছোট ছেলে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে রয়েছে, সে আমার দায়িত্ব নেবে না। তাই আমি এখানে চলে এলাম, ভাবলাম বাকি জীবনটা ঠাকুরের পায়ের তলায় কাটিয়ে দেব। সে কি, তুমি তো তোমার মেয়ের কাছে চলে যেতে পারতে। যেতাম, তা আমাকে বলেছিল, কিন্তু আমি যাইনি। তারা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করছে, আমি গেলে তারা ব্যতিব্যস্ত হয়ে উঠবে। তাই ভাবলাম বাকি জীবনটা, শেষ জীবনটা আমি আমার ঠাকুরের নাম গান করতে করতেই কাটিয়ে দেব। ওই ওই বেশ বাজলো, চলো মন্দিরে যাই। চলো মন্দিরে যাই। বাবা কি হয়েছে বাবু? আমি ঠাম্মির কাছে যাবো। এই অনেক রাত হয়েছে, শোতো, যত সব আদিক্ষেতা। ঠিক আছে বাবু, তোমাকে ঠাম্মির কাছে নিয়ে যাবো, এখন শুয়ে পড়ো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না সোমনাথদা, এই সব ভালো খারাপ এই নিয়ে আমাদের চলতে হয়। আরে আমি চিন্তা করি না, চিন্তা করছি আমার ছেলেটাকে নিয়ে। মার যাতে ঘুম থেকে উঠে পড়ে ঠাম্মি ঠাম্মি করে চিল্লায়। আর বৌদি? তোর বৌদি ক্লাব পার্টি কাজ এইসব নিয়ে ব্যস্ত। তোমার কষ্টটা বুঝতে পারছি সোমনাথদা, তুমি একটা কাজ করো, মাসিমাকে ফিরিয়ে নিয়ে আসো। ঠিক বলেছিস। দাদু ভাই, তুই কার সঙ্গে এসেছিস বাবা? তুই কার সঙ্গে এসেছিস? আমি আসছি দিদি। হ্যাঁ মা, ও বায়না করছিল, ওই জন্য আমি তোমার কাছে আনলাম। তোরা ভালো আছিস বাবা? হ্যাঁ
ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ। ও তোমার জন্য খুব কান্নাকাটি করে, তাই জন্য আমি আর থাকতে পারলাম না, তোমার কাছে নিয়ে চলে আসলাম। রাগ অভিমান ভুলে তুমি বাড়ি ফিরে চলো মা। না বাবা, আমি আর বাড়ি যাব না, এখানে আমি ভালো আছি। তোরা মাঝে মাঝে আসিস, তাহলেই আমার ভালো লাগবে। তোমার সঙ্গে থাকবো। না বাবা, এখানে ছোটরা কেউ থাকে না, আমার মতো যারা বুড়ি হয়ে যায় তারাই এখানে থাকে। আমি জানি এরা আমাকে এখানে আমার মা যে তোমাকে তাড়িয়ে দিয়েছে, সেরা আমাকে ওরা এখানে থাকতে তাড়িয়ে দেবে। কে বলেছে তোমাকে এসব কথা? তোমাকে তাড়িয়ে দেবে? আর তোমাকে কে বলেছে বলো তো এসব কথা? বাপি বলেছে। আমি বলেছি, জানাটা খুব খুব দরকার। তুমি খুব ভুল করেছো সোমনাথ, এসব কথা ওকে বলা তোমার অন্যায় হয়েছে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার বাবার মতো বড় হও, তখন তোমার সঙ্গে আমি যাব। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল। সেই নিতা দেবীর বাড়ি, সেই আশ্রম অনেক অতীতের সাক্ষী হয়ে থেকে গেল। কিন্তু নিতা দেবীর মতো এই রকম সংসার কোনো এক কারণে, ভালোবাসার অভাবে, আন্তরিকতার অভাবে তলিয়ে গেল আজও। কত বৃদ্ধ বৃদ্ধাদের জীবনের শেষ বয়সে এই আশ্রমে অনেক যন্ত্রণা নিয়ে দিন কাটাতে হয়। কেউ মনে রাখে না তাদের কথা, কেউ ভাবে না তাদের নিয়ে। কিন্তু আজ এতটুকু হলেও হয়তো একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ আজ বড় হয়েছে, পড়াশুনো শিখেছে, ভালো একটা চাকরি করছে, বেশ মোটা অঙ্কের মাইনে। এখন সে যাচ্ছে সেই আশ্রমে। মাঝে মাঝে সময় পেলেই ঠাম্মার সঙ্গেও দেখা করে আসতো। আজ তবে দেখা করতে নয়, একেবারে ঠাম্মাকে সঙ্গে নিয়ে তার নিজের বাড়িতে নিয়ে আসবে বলে ঠিক করেছে। আর কোনো বিভক্ত সংসারে নয়, একেবারে একসঙ্গে সবাইকে নিয়ে পথ চলার অঙ্গীকারবদ্ধ হয়ে একটা একান্নবর্তী পরিবারে। সিদ্ধার্থ বিয়েও করেছে, সুন্দর একটা বউও হয়েছে। স্বামীর যত্ন তো করেই, পাশাপাশি শ্বশুর শাশুড়ি, এমনকি সেই শিখাকে পর্যন্ত ওষুধটা নিজে হাতে খাইয়ে দেয়। আর নিতা দেবী একেবারে জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছে। কিন্তু সিদ্ধার্থ ঠাম্মাকে আবার নতুন করে জীবন ফিরিয়ে দিতে চায়। সিদ্ধার্থ চায় তার ঠাম্মি আরো অনেকগুলো বছর তাদের সঙ্গে থাকুক। আসুন না, এই সিদ্ধার্থর মতো আমরাও এইসব অসহায় বাবা মা দাদু ঠাকুমাদের নতুন করে একটা বাঁচার স্বপ্ন দেখাই। আমরাই পারি এই যুগের পরিবর্তন আনতে।